অন্যের বাড়ির আবর্জনা দিয়ে নিজের বাড়ির ডেকোরেশন করা যায় না, তাতে দুর্গন্ধ বেরোবেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এত সিট পেয়ে গেছে, মানে এটা ভাবার কিছু নেই যে তার আগের অন্যায়গুলো সমস্ত ইরেজ হয়ে গেল, হঠাৎ করে তিনি একেবারে সজ্জন ব্যক্তি হয়ে গেলেন। তিনি বেশি সিট পেয়েছেন বিজেপি বা অন্যান্য সিপিএম বা অন্যান্য কংগ্রেস এই দলগুলির অব্যবস্থা, তাদের ভিশনারি লিডারশিপের অভাবের জন্য মানুষ বেটার অল্টারনেটিভ হিসেবে তৃণমূলকে ভোট দিয়েছেন। বিজেপি একটা ক্যাম্পেন করছে, সেখানে জয় শ্রীরাম এই কথাটাকে অ্যাজ ইফ যেন এটা একটা টেরার হিসাবে তারা রিয়াক্ট করছে, মানে জয় শ্রীরাম বলার মধ্যে একটা থ্রেট জেনারেট করছে। আপনি থ্রেট করে কাউকে কিন্তু ভোটে টানতে পারবেন না। বিজেপি আরেকটা যেটা গোলমাল করলো, মেজর ডেট্রিমেন্টাল এফেক্ট খেলে গেল হচ্ছে সন্দেশখালির পক্ষ থেকে। তার কারণ সন্দেশখালিকে যেভাবে তারা নন্দীগ্রামের সাথে মানে রিয়াক্ট করার চেষ্টা করলো সেটা হলো না। রেজাল্টে দেখা গেছে বিপর্যয়ের মুখে বিজেপির এই হারের কারণটা ঠিক কি বলে আপনার মনে হয়? দেখুন, সেটা তো বিজেপির যারা স্ক্রুটিনি করবেন তাদের দলের লোকেরা বলতে পারবেন। আমি তো বাইরের থেকে আমি জাজ করতে পারি। বিজেপির অনেকগুলো কারণ, সোশ্যাল যে কারণটা আমার মনে হয়েছে সেটা দুটো। এক, অন্যের বাড়ির আবর্জনা দিয়ে নিজের বাড়ির ডেকোরেশন করা যায় না, তাতে দুর্গন্ধ বেরোবেই। যে মানুষগুলোকে আজকে বঙ্গ বিজেপি ফেস তৈরি করেছে তারা সবই তো তৃণমূল থেকে ছুটকারা পেয়ে এখানে এসে জুটেছে। তো এবার দেখুন, মানুষ যখন ভোট দিতে যায় মানুষের কাছে এটা তো খুব হাস্যাস্পদ লাগছে যে মানুষটি আগের দিন রাত পর্যন্ত লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে জয় বাংলা বলল, হঠাৎ করে পরের দিন সে গিয়ে একেবারে মমতা চোর বলছে। এইটা তো একটা হাস্যাস্পদ ব্যাপার হয়ে যায়। যে কোনো মানুষের আদর্শের একটা কনসিস্টেন্সি থাকতে হয়। বঙ্গ বিজেপির প্রথম ও প্রধান যে কমিউনিকেশন গ্যাপটা হয়ে গেছিল সেটা হচ্ছে নিজস্ব দলের যারা ভালো সংগঠক, যারা আদি অনন্তকাল শুরু থেকেই এই পার্টিটি করছে, সংগঠনের সাথে জড়িত, সেই ধরনের মানুষগুলোকে জায়গা দেওয়া উচিত ছিল যাতে অথেন্টিসিটি তৈরি হয়। সেটা না করে দুনিয়ার মানে ইভেন টিকিটও যেভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, ক্যান্ডিডেট সিলেকশনের মধ্যে আমি শুরু থেকেই বলে আসছি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ক্যান্ডিডেট দিচ্ছেন, 27 দিন 30 দিন বাদে ক্যান্ডিডেট ডিপ্লয় করছেন, ক্যাম্পেন দুর্বল এমন একজন মানুষকে দিচ্ছেন যার সেই কানেক্টিভিটি নেই, এই জিনিসগুলো। তারপরে সায়নী ঘোষের বিপক্ষে ক্যান্ডিডেট দিচ্ছেন, কিংবা আপনি ওদিকে মেদিনীপুরে যেভাবে দিলীপ ঘোষকে হঠাৎ করে দুম করে একটা এক্সপেরিমেন্ট করা হলো দিলীপ ঘোষের সাথে। চিরজীবন তিনি এক জায়গায় কাজ করেছেন, ভালো সংগঠন করেছেন। ভোটটা তো এক্সপেরিমেন্ট করবার জায়গা নয়। আপনারা স্ট্যাটিস্টিক্যালি দেখে সেইভাবে যদি ক্যান্ডিডেট সিলেকশনটা ঠিকভাবে করতেন এবং দুনিয়ার তৃণমূল থেকে বিদায়ী তৃণমূলদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছেন, তো মানুষের তো ভরসা থাকবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি যদি ক্যাম্পেন লেভেলে আসেন, ক্যাম্পেন লেভেলে একটা বিরাট ডিসকানেক্ট রয়েছে। তার কারণ প্রথমত তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, এদের একটা ক্যাম্পেনে যদি কম্পেয়ার করা যায় দেখা যাবে তৃণমূল কংগ্রেস একটা ক্যাম্পেন লঞ্চ করেছে, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। খুব সিম্পল হিসেবে আপনি ইউটিউবে চলে যান, দেখুন এআইটিসির পেজে এটা কন্টেন্টটা দেওয়া হয়েছে, এটার ভিউ প্রায় 60-70 মিলিয়নের কাছে। সেখানে বিজেপি যে ক্যাম্পেনটা করেছে হীরক রানী বাই বাই, সেই ক্যাম্পেনটার ভিউ আপনি দেখুন 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ মেরে কেটে সব কম্পাউন্ড করলে এরকম একটা জায়গায় দাঁড়াবে। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল তার এই জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন ক্যাম্পেনটার যে অ্যাক্টিভেশনটা সেটা যেভাবে গ্রাউন্ডে নিয়ে গেছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলো ফলো করেছেন নিয়মিত, আমি দেখছিলাম যে তাদের স্ট্র্যাটেজিটা কী, কীভাবে তারা কমিউনিকেট করছেন। প্রত্যেক জায়গায় তাদের সভা শুরুর আগে বিভিন্ন রকম মানে ফিল্ম দেখানো হচ্ছে যে তারা কি কাজ করেছেন না করেছেন, এবং এই যে গানটাকে বলা, মানুষের ফোনে রিংটোনে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, এই যে কানেক্টটা, মানে অধিকাংশ মানুষ তারা কিন্তু এই গানটা শুনে নাচছে করছে, হ্যাঁ ঠিক বলেছেন বাংলা বিরোধী, এই যে কমিউনিকেশন ভার্সেস আপনি একটা লোককে গিয়ে বললেন এই হীরক রানীর বিদায় হওয়া দরকার। আপনাকে মাথায় রাখতে হবে হীরক রাজা, তার থেকে হীরক রানী এই কমিউনিকেশনটা নিয়ে এসছেন আপনি। এবার অধিকাংশ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তারা তো সবাই তো সত্যজিৎ রায় সম্পর্কে অবগত, সবাই একেবারে হীরক রাজার সিনেমা দেখে এসেছে, তার তো কোনো মানে নেই। বহু মানুষের কাছেই এই কমিউনিকেশনটা বা বার্তাটা পৌঁছয় নিজে কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানী বলবো, এবং সেই ক্যাম্পেনটার তার যা ফিল্ম বলুন, তার যা অ্যাক্টিভেশন বলুন, গ্রাউন্ড লেভেলে তার যা মানে মানুষকে ইনভলভ করা, দেখুন সোজা ব্যাপার, এটাকে আপনাকে সেলসের অঙ্কে দেখতে হবে। রাজনীতিটাকে আমি সেলসের পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখছি,
আপনি একটা অনলাইনে একটা বিজ্ঞাপন দেখলেন যে একটা অ্যাপ ইনস্টল করতে বলছে বা একটা জামা কিনতে বলছে, আপনি বারবার কখনো ফেসবুকে মানে জামার বিজ্ঞাপনটা দেখছেন, কখনো ইনস্টাগ্রামে দেখছেন, দেখতে দেখতে একসময় ফাইনালি ক্লিক করছেন, ক্লিক করে তারপরে আপনি ওই ওয়েবসাইটে যাচ্ছেন, গিয়ে জামাটা নানা রকমারি রং চং দেখে ফাইনালি অ্যাড টু কার্ট করে পেমেন্ট করছেন ইউপিআই দিয়ে, জামাটা অর্ডার করছেন। এতগুলো ফানেলস ক্রস করবার পরে ওই একজন ক্রেতাকে আপনি কিন্তু এই ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে বা মাঠঘাট থেকে ধরে এনে দোকানে আনছেন, এনে তাকে দ্বারা জামাটা কেনাচ্ছেন। এগুলো অনেকগুলো ফানেল রয়েছে। পলিটিক্সেও অনেকটা কনভার্টের গল্পটা হচ্ছে একদম সেলস ফানেল। আপনি একজন মানুষ যিনি মমতা ব্যানার্জির রকমারি দুর্নীতিতে বীতশ্রদ্ধ, সেই মানুষটাকে আপনাকে বোঝাতে হবে যে এই যে প্রকল্পটা করেছে এর খারাপ দিকগুলো কী। তারপরে সে শুধু বুঝে বাড়িতে বসে রইল, তাহলে হবে না। সেই লোকগুলোকে ফানেলের মধ্য দিয়ে চ্যানেলাইজ করতে করতে আপনাকে সেই লোকটার মধ্যে একটা ইডিওলজিক্যাল আপলিফমেন্ট করতে হবে, এবং তাকে আলটিমেটলি ভোট ব্যাংকে কিভাবে তিনি এই বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিয়ে আপনাকে ভোট দেবে সেটা আপনাকে ফানেলাইজ করতে হবে। তো এটা যদি আপনি সেলসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে এই গল্পটা পরিষ্কার হয়ে যাবে যে ওদের ওই সেলস ফানেলটা প্রপারলি অপটিমাইজ ছিল না। ক্যাম্পেন হয়েছে, কি ক্যাম্পেন, কেন কি, এটা বোঝেনি। নেক্সট হচ্ছে যে অ্যানালিসিসটা আমার আছে সেটা হচ্ছে কালচারাল টেরোরিজম। দেখুন, ফর এক্সাম্পল, বিজেপির সবথেকে বড় যেটা প্রবলেম হয়েছিল, আমি বারবার বিভিন্ন চ্যানেলে বলেছি, যে অ্যারোগেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত একটি সরকার চালান, আমি আজও বলছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এত সিট পেয়ে গেছে মানে এটা ভাবার কিছু নেই যে তার আগের অন্যায়গুলো সমস্ত ইরেজ হয়ে গেল, হঠাৎ করে তিনি একেবারে সজ্জন ব্যক্তি হয়ে গেলেন। তিনি বেশি সিট পেয়েছেন বিজেপি বা অন্যান্য সিপিএম বা অন্যান্য কংগ্রেস এই দলগুলির অব্যবস্থা, তাদের ভিশনারি লিডারশিপের অভাবের জন্য মানুষ বেটার অল্টারনেটিভ হিসেবে তৃণমূলকে ভোট দিয়েছেন, এবং আমি রেসপেক্ট করছি তাদের ডিসিশনকে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমাকে তো এটাও বুঝতে হবে যে জুলাই মাসে এখনও কেসটা পেন্ডিং সুপ্রিম কোর্টে, এখনও কিন্তু ফাইনাল জাজমেন্ট আসেনি যে 26,000 লোকের কী হবে, সেটাও আমাদের মাথায় রয়েছে। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চাটুর্যে, শেখ শাহজাহান এরা কিন্তু এখনও জেলের হাওয়া খাচ্ছে। তো যাই হোক, ফলে পুরনো অন্যায়গুলোকে তো মুছে দেওয়া যায় না, সেইগুলোকে স্বীকার করে তারা বেটার গভর্নেন্স নিয়ে আসবে। এবার যে কথাটা বলছিলাম, কালচারাল টেরোরিজম। দেখুন, জয় শ্রীরাম একটি রামের জয়ধ্বনি, এতে কোনো ভুলের কিছু নেই। যে ধর্মে পালন করবে তিনি রামের জয়গান গাইবেন, সেটা তার প্রাইভেট অ্যাফেয়ার্স। আমরা যখন ইসকনে যাই, প্রভুপাদদের সাথে দেখা করি, তারা হরে কৃষ্ণ বলে শুরু করেন, আমরাও হরে কৃষ্ণ বলি। কেউ মহাদেবের ভক্ত, সে হর হর মহাদেব বলেন, আমরাও যে মহাদেবকে বিশ্বাস করি হর হর মহাদেব বলি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনি দেখবেন যে রাস্তা দিয়ে যদি একটা ইসকনের পদযাত্রা যায়, সেখানে তো কৃষ্ণ নাম করছেন, সবাই আনন্দে পার্টিসিপেট করছেন, আমরাও পার্টিসিপেট করছি। একটা শিবের যদি পদযাত্রা যায়, একটা মা দুর্গার যদি বিসর্জন যায়, সেখানেও কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি ধর্মের নামে। ওয়ারএজ যখন একটা বিজেপি একটা ক্যাম্পেন করছে, সেখানে জয় শ্রীরাম এই কথাটাকে অ্যাজ ইফ যেন এটা একটা টেরার হিসাবে তারা রিয়াক্ট করছে, মানে জয় শ্রীরাম বলার মধ্যে একটা থ্রেট জেনারেট করছে। আপনি থ্রেট করে কাউকে কিন্তু ভোটে টানতে পারবেন না। যে মানুষটির রামকে পছন্দ, সে আপনি বিজেপি করলেও সেই মানুষটি রামের আরাধনা করবেন, আপনি তৃণমূল করলেও সেই মানুষটি রামের আরাধনা করবেন। ধর্ম মানুষের ব্যক্তিগত অ্যাফেয়ার। কিন্তু বিজেপির যে গোলমালটা হয়ে গেল, 2-3টে বড় গোলমাল হয়েছে। এক, স্টেট সরাসরি রিলিজিয়ানকে স্পন্সার করতে আরম্ভ করেছে। আমি একদম মানে বিজেপির একেবারে পেটেন্ট চ্যানেলগুলিতে গিয়েও আমি এই কথা বলেছিলাম যে স্টেট শুড নট ইন্টারফেয়ার ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটি। আজকে রাম মন্দির অযোধ্যায় ধরাশায়ী অবস্থা বিজেপির। তার কারণ, আপনি যদি অযোধ্যার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, তারা একটাই বক্তব্য যে হ্যাঁ, মন্দির হয়েছে, আমাদের এটা ধর্মীয় একটা অ্যাচিভমেন্ট, নিশ্চয়ই অ্যাচিভমেন্ট, আমাদের হিন্দুদের ইউনিটি রাখতেই হবে, আমরা মানে হিন্দুস্তান, এখান থেকে আমরা আজকে ভারতে এসেছি। এবার ঘটনাটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে গিয়ে যজ্ঞ করছেন, প্রধানমন্ত্রী নিজে গিয়ে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করছেন, তাতে জীবনদান করছেন। এটা অধিকাংশ প্রকৃত ধর্মপ্রেমী মানুষ তারা ভালো চোখে দেখেননি, এমনকি শঙ্করাচার্যরাও এর বিরুদ্ধাচরণ করেছিলেন। প্রধানমন্ত্রী কি করতে পারতেন? প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি একটা পলিটিক্যাল অ্যাচিভমেন্ট, নিশ্চয়ই আমি মনে করি যে রাম মন্দির একটা বড় অ্যাচিভমেন্ট, তিনি বসে থাকতেন, তিনি স্বনামধন্য সেলিব্রিটিদের নিয়ে গেছেন, বসে থাকতেন, পূজা অর্চনা হতো, যারা ধর্ম এক্সপার্ট, যারা ধর্মগুরু, তারা শাস্ত্রিক মতে বিরাট যজ্ঞ করে রামলালাকে প্রতিষ্ঠা করতেন। নরেন্দ্র মোদী আর 5 জন ভিভিআইপির মতো তিনি বসে থাকতেন, আরাধনা করতেন। মানুষের কাছে সেই মেসেজটা কিন্তু যেত যে ইয়েস, ইটস এ পলিটিক্যাল অ্যাচিভমেন্ট, যে রাম মন্দির যেটা আমাদের দীর্ঘ প্রাপ্তি ছিল সেইটা না হয়ে এখন এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা রাম মন্দিরটা ফিরে পেলাম। কিন্তু যেই মুহূর্তে প্রাইম মিনিস্টার সবাইকে উপেক্ষা করে তিনি একেবারে ধর্মগুরুর অবতারে অবতীর্ণ হলেন, এটা প্রকৃত অর্থে যারা
ঈশ্বর আরাধনা করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, এরকম বহু মানুষের সেন্টিমেন্টে আঘাত তৈরি করেছিল। এমনকি বিভিন্ন বড় বড় ধর্মীয় পীঠস্থান থেকেও সেই বার্তাটা এসেছিল। এবং আবার ঘুরে ফিরে সেই কালচারাল টেরোরিজমের বিষয়টা আসছে, যে এই যে জয় শ্রীরামের একটা মিছিল বেরোলে মানুষ রেগে যাচ্ছেন কেন? তার কারণটা হচ্ছে এরা বুঝতেই পারলেন না যে এইটা একটা কালচারাল টেরারে পরিণত হয়েছিল। মানুষকে স্বতঃস্ফূর্তভাবে, তার আমি ধরেই নিলাম যে ধর্মই তার এজেন্ডা, কিন্তু সেটা বোঝাতে গেলে কাউকে আপনি কান মুলে ধরে যে আপনাকে এটাই করতে হবে নাহলে পেটাবো, এইভাবে করা যায় না। পৃথিবীর কোনো ধর্মে এইভাবে জোর করে মানুষকে কনভার্ট করানো যায় না। আপনি ধর্মীয় প্রপাগান্ডা করুন, প্রাতিষ্ঠানিকভাবে করুন, 4 জায়গায় অনুষ্ঠান করুন, উৎসব পূজা আচরণ করুন, মানুষকে একেবারে নিয়ে মেতে উঠুন, এটা তো হবেই, এটা একটা সাংস্কৃতিক ভারতবর্ষ, এটাই হবে। কিন্তু মিছিল হচ্ছে একটা ধর্মীয় মিছিলে যেভাবে জয় শ্রীরাম স্লোগান উঠছে, লোকজন ভয় খেয়ে যাচ্ছে। এই যে ক্যাম্পেন স্লোগান শ্রী শ্রী রামের জয়ধ্বনি, সেটা ধর্মীয় একটা স্ফিয়ারের বাইরে বেরিয়ে এসে একটা সন্ত্রাস, একটা ভাষা সন্ত্রাসের রূপে অবতীর্ণ হলো। সেইটা তখন খুব একটা মানুষ ভালোভাবে নিলেন না। সেইটা বাঙালির কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে গেল। নেক্সট সব থেকে বড় ব্লান্ডার সেটা হচ্ছে যে এজেন্ডাগুলোকে সিলেক্ট করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে দুর্নীতি নিয়ে অনেক বড় বড় কথা বললাম, আমরাও অনেক কিছু করলাম টরলাম, কিন্তু আমরা মানুষের মধ্যে সেই মানে জাতির জাগরণটা তৈরি করতে পারলাম না। সে বিজেপিও পারল না, অন্য যারা বামপন্থী রয়েছেন, কংগ্রেস রয়েছেন, ইভেন যারা সিভিল সোসাইটির হয়ে আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলেছি, খবরের কাগজে লিখেছি, আমরাও সেই জাতি গঠনটা করে উঠতে পারিনি। আমরা মানুষকে বোঝাতে পারিনি যে নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমি সব জায়গায় বলেছি, কিন্তু আমার সেখানে লিমিট করে দিলে চলবে না। আমি একজন মানুষকে ইনসেন্টিভ দিতে পারি, তার হাতে ক্যাশ দিতে পারি, কিন্তু তাকে এটাও শেখানো উচিত ছিল যে এই মেয়েরা কিন্তু কাজ করতে পারতেন, ব্যবসা করতে পারতেন, চাকরি করতে পারতেন, উৎপাদন করতে পারতেন, প্রোডাক্টিভিটিতে আসতে পারতেন। কিন্তু আমরা এই গৃহবধূদেরকে ইনসেন্টিভাইজ করে এই সোশ্যাল ফ্যামিলি স্ট্রাকচারে যে আরও কীভাবে তাদেরকে ঠেলে দিচ্ছি, এইটা আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। এটা একজন সিভিলিয়ান হিসেবে আমারও মনে হয়েছে যে সেটা আমরা বোঝাতে পারিনি, অন্য কোনো কমিউনিকেশনে বোঝানো উচিত ছিল। বিজেপি আরেকটা যেটা গোলমাল করলো, মেজর ডেট্রিমেন্টাল এফেক্ট খেলে গেল হচ্ছে সন্দেশখালির পক্ষ থেকে। তার কারণ সন্দেশখালিকে যেভাবে তারা নন্দীগ্রামের সাথে মানে রিয়্যাক্ট করার চেষ্টা করলো, সেটা হলো না। সন্দেশখালির যে গোড়ার সমস্যা, পাচারের সমস্যা, মহিলাদের ওখানে এলিয়েনেট করে দেওয়ার সমস্যা, মহিলারা এলিয়েনেট হচ্ছেন কেন সেটাই মানুষকে বোঝানো যায়নি। আমি 2-3টে কাগজে লেখার চেষ্টা করলাম, তারপরে সব চুপ হয়ে গেল। মহিলারা ওখানে এলিয়েনেটেড হচ্ছেন তার কারণ এই যে জায়গাগুলো রয়েছে, এই যে হিন্দু জাগরণ বললেন, তার আগে রুট কজটাই ওনারা বুঝলেন না যে এই বড় অঙ্কের ব্লক থেকে বহু মানে যারা বাড়ির পুরুষ, তারা কিন্তু পরিযায়ী শ্রমিক, তারা অন্যান্য রাজ্যে, অন্যান্য জেলায়, কেউ বা কলকাতায় এসে কাজকর্ম করছেন। ওখানে পড়ে রয়েছেন শিশুরা, মহিলারা এবং বাড়ির বয়স্করা। এবার যেই মুহূর্তে একজন বাড়ির সমস্ত পুরুষরা বাইরে চলে আসছেন, তখন মহিলারা ভালনারেবল হয়ে যাচ্ছেন, অন্তত সন্দেশখালির হিসেবে। সেইখান থেকে মহিলাদের ওপর অপারেশন শুরু হচ্ছে, সেখানে মানে ধর্মীয় কনভার্সন বলুন, অত্যাচার বলুন, সেগুলো হচ্ছে, জমি জমা চুরি হচ্ছে, পাচার হচ্ছে, এবং এগুলো একটাও সলভ হয়নি আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু সেইটাকে ওভার পাওয়ার করে পরবর্তী ক্ষেত্রে সেটাকে পলিটিসাইজ করতে গিয়ে এমন একটা কদর্য জায়গায় নিয়ে আসা হলো যে মানুষ সেটা ভালোভাবে নিলেন না। তার কারণ বিভিন্ন কাগজে বেরিয়ে গেল যে স্বাধীন ভারতের ইতিহাসে সেটা মাস রেপ, এই হেডলাইনে কারেন্ট অ্যাফেয়ার্সের খবরের কাগজগুলোতে পর্যন্ত এই হেডলাইনে চলে এলো। এটা বাংলার কাছে একটা লজ্জার ইতিহাস হয়ে গেল। কিন্তু তারপরে কমপ্লিটলি 180 ওভারটার্ন করে এই কিছু মানুষ সবে বলতে আরম্ভ করলেন যে না, আমাকে বিজেপি ভুল বুঝিয়েছে, এরকম সাদা খাতাতে সই করিয়ে দিয়েছিল, তারপর গিয়ে কোর্টে সেটা এফিডেভিটের নামে চালিয়ে দিয়েছে। এইগুলো যখন আসতে আরম্ভ করলো, তখন অবভিয়াসলি একটা কাউন্টার মানে একটা ট্রাস্টের ডেফিসিয়েন্সি তৈরি হলো যে আরে আমরা লড়াই করেছি, আমি তো নিজে করেছি। কারণ আমি যখন খবরের কাগজে দেখছি, টিভিতে দেখছি, এটা একটা মানে বাংলার নাগরিক হিসেবে এটা লজ্জা যে মেয়েরা ঝাঁটালাঠি নিয়ে বেরিয়ে আসছেন কেন, যে তাদেরকে অ্যাবিউজ করা হয়েছে। পরে যখন জানা যাচ্ছে যে বাবা এ তো এটা মারাত্মক রাজনৈতিক খেলা, তাদেরকে আসল সমস্যাটা তো সমাধান করতে পারলোই না, উল্টে এটার মধ্যে রাজনীতিকরণ করে মাঝখান থেকে কিছু মহিলার আরও সম্মানহানি হলো, তাদের আরও অর্থনৈতিক অত্যাচার ইত্যাদি হলো, এবং এখন যেটা আরও ডেট্রিমেন্টাল জায়গায় চলে যাচ্ছে যে এইবার তৃণমূলের যে মানুষগুলি জিতে গেলেন, তারা এবার ওখানে জানা গুন্ডামি করেছিলেন, আরও 10 গুণ গুন্ডামি করবেন। অলরেডি খবর আসছে যে 40-45 জন মেয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কারণ এটা কিছু মানে আপনি মানে একটা পাওয়ার প্লে করলে তার একটা অ্যান্টি পাওয়ার প্লে তৈরি হয়ে যাবে। ফলে বিজেপির যদি এখানে সংগঠন এগিয়ে নিয়ে যেতে হয় একটা বিরোধী দল হিসাবে, সবার প্রথম আপনি সেই মানুষগুলোকে লিডারশিপে নিয়ে আসুন
যাদের নিজস্বতা রয়েছে। এর ওর পার্টি থেকে ধার করা লোক দিয়ে আমি আবার আমার সেই পুরনো হেডলাইনে ফিরে যাচ্ছি যে অন্যের বাড়ির আবর্জনা নিয়ে এসে নিজের বাড়ি ডেকোরেশন করা যায় না, তাতে একটু আবর্জনা থেকে কিন্তু দুর্গন্ধ বেরোবেই, আপনাকে তখন কিন্তু বাইরে বসতে হবে। তো এই দুর্গন্ধটা বেরোচ্ছে এখন। অন্যের বাড়ির আবর্জনা মানে সেটা সামাজিক আবর্জনা। যে লোকটা দুর্নীতি করেছে সে যদি তৃণমূলেও থাকে সে চোর, সে যদি বিজেপিতেও যায় সে চোর, সে যদি সিপিএমেও যায় সে চোর। কিন্তু এই যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, মানুষ তো দেখছেন, তারা তো অবাক হয়েছেন যে আরে যে লোকটা তৃণমূলে থাকাকালীন তার বাড়িতে রোজ ইডি সিবিআই চলে যাচ্ছে, সেই মানুষটা বিজেপিতে চলে যাওয়ার পরে সে একেবারে সাধুপুরুষ হয়ে গেল, টিকিট পেয়ে গেল। এ কি আশ্চর্য কথা! এটা তো মানুষের মনে খুব একটা ভালো প্রভাব পড়েনি। মানুষ তো মানুষ তো অন দ্য ফেস বুঝতে পারছে। আমরা সকলেই জানি যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আছেন, মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করবেন। একই রকমভাবে মোদি যদি ক্ষমতায় থাকেন তার ইডি সিবিআই তার মতো করে কাজ করবে। এটা পৃথিবীর সমস্যা, এটা আমার বাংলার সমস্যা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এক্সিকিউটিভ মেশিনারিকে আপনি ব্যবহার করতে গিয়ে এমন একটা বায়াস চিত্র তৈরি করলেন, তা যদি ইডির চোখে একটা লোক দুর্নীতিগ্রস্ত, আর সেই লোকটা যেই মুহূর্তে আপনার দলে চলে যাচ্ছে, যেরকম আমাদের লিডার অফ অপোজিশন, আমি সরাসরি তার সম্পর্কে বারবার বলেছি যে জাস্টিস গাঙ্গুলি বলছেন যে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী তিনি যে কাগজে মুড়ে কি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, তাহলে আমরাও যে অভিষেক ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত বলতাম, এই যে আপনারা মজা করে মিমাররা বলেন কয়লা চোর, আপনারা কেউ দেখেছেন অভিষেক ব্যানার্জি সাইকেলে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছেন? কেউ দেখিনি আমরা। কিন্তু এটা অন দ্য ফেস এভিডেন্ট যে দুর্নীতির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনোভাবে সংযোগ ছিল অথবা আছে। আর যত চোর জোচ্চোর ছ্যাচোর তারা বিজেপিতে আসা মানেই তারা একেবারে গ্রিন সিগন্যাল পেয়ে গেল, এটাও তো অন্যায়। তুমি তো জাস্টিস দিলে না। যে মানুষটা সারদা নারদায় কত লক্ষ লক্ষ টাকা মানুষের গিয়ে সারা জীবনের সেভিংস চলে গিয়ে সমস্ত নষ্ট হয়ে গেছে, একটা জাস্টিস তারা পেল না। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে মামলা হচ্ছে, কারোর চাকরি যাচ্ছে, কোনো মন্ত্রী আমলা জেলে চলে যাচ্ছেন, কিন্তু হোয়াট নেক্সট? কীভাবে এগোচ্ছে এক্সিকিউটিভ মেশিনারিটা আমরা জানতে পারছি না। 10টা বছর হয়ে গেছে চিটফান্ডের, বহু মানুষের জীবনে সর্বনাশ হয়ে গেছে, কিন্তু কোনো সলিউশন হয়নি। তখনই কিন্তু মানুষ বুঝতে পারছে যে বিজেপির ইন্টেনশনটা কোরলি পলিটিক্যাল। এবার এই পলিটিক্যাল আর এক্সিকিউটিভ মেশিনারির মধ্যে যে কোরিলেশন, বারবার বলেছি আমি যে এক্সিকিউটিভ মেশিনারির ওপর থেকে পলিটিক্যাল ডিপেন্ডেন্সিটা সরিয়ে দিন, সেটা না করে দুনিয়ার লোকজন যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে নিয়ে আসছেন, নিয়ে এসে পরের দিন টিকিট দিয়ে দিচ্ছেন। আপনি ভাবুন তো, শ্রী অর্জুন সিংয়ের কথা আমি বারবার বলি, শ্রী তাপস রায়ের কথা, আগের দিন যে মানুষটি তৃণমূলে ছিলেন পরের দিন সে বিজেপিতে গিয়ে আপনাদেরকে টিকিট দিয়ে দেবেন কেন? ওখানে নেই। আমরা তো শুনেছিলাম যে সজল ঘোষ নাকি উত্তর কলকাতা তে তিনি নাকি দাঁড়াবেন। সজল ঘোষ দীর্ঘদিন ধরে সংগঠন করছেন, তার সেই গ্রাউন্ড হোল্ড আছে, তার সেই মেশিনারি রয়েছে, আপনি তাকে দিতে পারতেন টিকিটটা। আমরা শুনেছিলাম রুদ্রনীল ঘোষকে নাকি যাদবপুরের কেন্দ্রে দেওয়া হতে পারে, আমরা করলাম। আমরা এও শুনেছিলাম শঙ্কুদেব পণ্ডার নাকি নাম শোনা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে তিনি দাঁড়াতে পারেন। ঘটনা হচ্ছে যে মানুষগুলোর সাংগঠনিক ভূমিকা রয়েছে সেইগুলোকে না দিয়ে আপনি ওভারনাইট যারা হঠাৎ করে চলে এলো, ভোটের 7 দিন আগে চলে আসছে বিজেপিতে, আপনি তাকে টিকিট দিয়ে দিচ্ছেন। মানুষ তো এটাকে খুব হাস্যাস্পদ, খুব লাইটলি নিচ্ছে। সেই মানুষটাকে যে আমি একটা অল্টারনেটিভ হিসেবে দেবো, ও তো ভাবে আরে দিয়ে কী হবে, পরের দিন তো আবার তৃণমূলে চলে আসবে, এ তো একই ব্যাপার, তার থেকে ভাই তৃণমূলেই দেই। এই যে ইমেজ বা এই যে অপটিক্সের এন্টায়ার কোর ফ্যালাসি, সেইটা বিজেপি সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপনা করতে পারেনি। এবং শুধু বিজেপি বলে বলবো না, আমার অত্যন্ত খারাপ লেগেছে যে বামফ্রন্টও তার পারলে পরে আরও রসাতলে চলে গেল। তার কারণ হচ্ছে তারা নিজেদের সাংগঠনিক জায়গাটা ধরে রাখতে পারলেন না, তারা মানুষের কাছে কমিউনিকেট করতে পারলেন না। শুধু ফেসবুকে 4টে ট্যাগলাইন দিয়ে, ওই টুইটারে টুইট করে, 4টে ইনস্টাগ্রাম ক্যাম্পেন করে, সেটা কিন্তু ওই সেলস ফানেলের স্টেপ 1। আপনাকে একদম স্টেপ 7 বা 8-এ যেতে হবে, যে ওইখান থেকে আপনি ক্রেতাকে ধরে এনে দোকানে গিয়ে জিনিসটা কেনান। এই পুরো ফানেলটা যদি কমপ্লিট না করতে পারেন, তাহলে ওই স্টেপ 1-এ হাজার হাজার বিজ্ঞাপন দেবেন, ট্যাগলাইন দেবেন, প্রচুর গ্রুপ খুলবেন, খুলবেন, ব্রিগেড নিয়ে অনেক ছবি দেবেন, কম্পেয়ার করবেন, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আপনি এই ভাতা বলে গালাগালি করবেন, অসম্মান করবেন, বলবেন মেয়েদের জন্য কি হয়েছে, যেটা আমরা রোজ বলে যাচ্ছি। আলটিমেটলি মানুষ বুঝবেও না, তারা ভোটটা গিয়ে তৃণমূলকে দেবে অথবা বিজেপিকে দেবে বা অথবা এমন কাউকে দেবে যার কোনো এফিসিয়েন্সি নেই। ফলে আপনাকে যদি একটা অসৎ সংগঠনের বা একজন মানুষ যে দুর্নীতিপরায়ণ মানুষ, সে কি দুর্নীতি করেছে, সে যখন একটা এত বড় মেশিনারি ব্যবহার করছে, আপনাকে তো তার ডবল মেশিনারি ব্যবহার করতে হবে। সে যদি এই যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আপনি যদি দেখেন, 95,000 টোটাল
ইয়ে হয়েছে, কি বলে, র্যালি হয়েছে আমাদের বাংলায়, তার মধ্যে অন্তত 40 থেকে 45,000 র্যালি তৃণমূল কংগ্রেস একা করেছে। তা কী পরিমাণ এফার্ট তারা দিয়েছে গ্রাউন্ডে, সেখানে বাকি দলগুলো কোথায়? তারা মানে র্যালি করছে না, বা বলতেই পারেন যে পুলিশ আটকাচ্ছে। আরে সেইগুলো মানুষের কাছে নিয়ে যাও। তুমি যদি বড় র্যালি না করতে পারো, তুমি ছোট ছোট গ্রামে গঞ্জে মফস্বলে ঢুকে মানুষকে বোঝাও, সেখানে ক্যাম্পেন করো গ্রাসরুট লেভেলে। আর এমন লোককে নিয়ে ক্যাম্পেন করো যেই মানুষগুলোর বিশ্বাসযোগ্যতা আছে। এই যে সাংগঠনিক উইকনেসটা বিজেপিকে আজকে পতনের মুখে ঠেলে দিল। গ্রাউন্ড রুটে লোকজন একরকম কথা বলছে, গ্রাউন্ডে যখন যাচ্ছে কথা বলছে, যেই কোনো সিনিয়র লেভেল নেতা আসছে সে আবার গিয়ে ওখানে এনআরসি সিএ নিয়ে ভুলভাল বুঝিয়ে মানুষের মধ্যে বিভাজন করে দিচ্ছে। তাতে করে 4টে লোক এক জায়গায় হলো, আবার 2টো লোক বলে দূর বাবা, তো আবার অন্যদিকে চলে যাচ্ছে, আবার ঘুরে পাশের পাড়ায় চলে গেল। তো মানুষকে কনসেন্ট্রেটেড করতে গেলে ওই সেলস ফানেলটাকে সম্পূর্ণ করতে হবে। স্টেপ 1 থেকে একদম স্টেপ 8-এ নিয়ে গিয়ে লোকটিকে কনভার্ট করাও, তাকে দিয়ে ভোট দেওয়াও, বা তাকে বোঝাও যে সে কেন আমায় ভোট দেবে। আপনারা প্রোডাক্ট কিনছেন তো আলটিমেটলি, বা সার্ভিস অপ্ট করছেন, আপনি কেন করছেন? সেই কেনর উত্তরটা মানুষের কাছে নিশ্চয়ই পৌঁছয়নি, সেটা সেই জন্যে তারা ভোটটা দেয়নি। তবে এর কাউন্টারে আরও একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে তৃণমূল কংগ্রেস বেশি সংখ্যক আসন পেয়েছে, খুবই ভালো কথা, তাদের আমি শুভেচ্ছা জানাই। এবং আমরা রিফরমেশনের কথা বারবার বলছি যে আপনারা একটা রিফর্ম গভর্নেন্স নিয়ে আসুন, কিন্তু এটাও মাথায় রাখবেন তৃণমূল এখন যে একটা অ্যারোগেন্স তাদের মধ্যে, সেটা যেন না হয়। তার কারণ সিম্পল বোঝার চেষ্টা করুন, যে কোনো গভর্নমেন্ট আমাদের এখানে যে পদ্ধতিতে ভোট হয়, মানে ভারতবর্ষের কথা বলছি, সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট। তার ফলে আপনি যে গভর্নমেন্টটা পাচ্ছেন, বা আপনি যে সিটটা পাচ্ছেন, সেটা আলটিমেটলি মাইনরিটি গভর্নমেন্ট। মাইনরিটি মানে এখানে কিন্তু ওই রিজার্ভেশনের মাইনরিটির কথা বলছি না, আমি পপুলেশন মাইনরিটি বলছি। কেন বলছি ভালো করে বুঝুন। ধরুন আমার এলাকায় সৌগত রায় মহাশয় জিতেছেন, খুব ভালো কথা। এবার ধরুন সৌগত রায়ের মহাশয়ের যে এলাকা, সেখানে ধরুন 100টা লোক থাকে। এবার 100টা লোক মানে 100% লোক তো ভোট দেয়নি, দিয়েছে ধরুন, আমি ধরে নিলাম 60% বা 70% লোক, মানে 100 জন লোকের মধ্যে 30 জন ভোট দেয়নি, অনুপস্থিত, তারা ভোটিংয়ে পার্টিসিপেট করেনি। 70 জন যে ভোট দিলেন, 70 জনের মধ্যে আপনি 40%-এর বা 42% পেয়ে আপনি জিতছেন। এবার বাকি ধরুন আমি যখন ইভিএমে ভোট দিতে যাই, আমি দেখি প্রায় 13-14টা ক্যান্ডিডেট, কারেক্ট। এবার তার মধ্যে নোটা আছে, আরও অন্যান্য নির্দল প্রার্থী আছে, সিপিএম আছে, কংগ্রেস, বিজেপি আছে, এই আছে। এবার ঘটনা হচ্ছে যে আপনি 42% পেলেন, আর বাকিটা এই বিভিন্ন পার্টির মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে দেখা যাবে আপনি 70 জন লোকের মধ্যেও কিন্তু পুরো 70 জন আপনাকে ভোট দেয়নি। এইবার অঙ্ক কষে আপনি খুব সাধারণ অ্যারিথমেটিকে বুঝতে পারছেন যে পরিমাণ লোক আপনাকে ভোট দিয়েছে, তার থেকে অনেক বেশি পরিমাণ জনসংখ্যা বিরোধীদের অথবা নোটায় দিয়েছে, অথবা তারা ভোটই দেয়নি। ফলে আপনাকে যে পরিমাণ লোক ভোট দিয়েছে ভার্সেস আপনাকে যে পরিমাণ লোক ভোট দেয়নি, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। ফলে গণতান্ত্রিক সিস্টেম এটাই একটা মজা। কারণ এখানে তো ওইভাবে হয় না, যেহেতু প্লুরালিটি ব্লক ভোটিংয়ে কাজ হচ্ছে, মানে 50%-এর ওপরে পেলে, যেটা অন্যান্য মানে ডুয়ালিটি গভর্নমেন্টে হয়, যে এ আছে আর বি আছে, এ যদি 50%-এর বেশি পায় তাহলে সে গভর্নমেন্ট ফর্ম করবে। কিন্তু আমাদের এখানে কিন্তু প্লুরালিটি ব্লকে ভোটিংটা হয়, সেই জন্যই ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিটিপির মজাটা হচ্ছে যে আপনি বাকিদের থেকে বেশি পাচ্ছেন বলে আপনি জিতছেন, সিটটা উইন করছেন। কিন্তু তার মানে এই নয় যে জনসংখ্যার সবাই আপনাকে ভোট দিচ্ছে, বা জনসংখ্যার মেজরিটি আপনাকে ভোট দিচ্ছে। এই 14 জনের মধ্যে আপনি পাচ্ছেন হয়তো 40%, 42%, বাকি মেজর পপুলেশন তারা কিন্তু বিরোধীদের ভোট দিয়েছে, অথবা নোটায় দিয়েছে, অথবা ভোটে পার্টিসিপেট করেনি। সেই পপুলেশনটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারেন না, তাদের বক্তব্যটা আপনাকে শুনতে হবে। আপনি জিতেছেন, অত্যন্ত শুভকামনা জানাই, আপনাদের নতুন রিফর্ম করবেন, নতুন পলিসি আনবেন, আমার সাধুবাদ রইল আপনাদের জন্যে। কিন্তু এই মানুষগুলো কি বলছে সেটা শুনুন। আপনারা জিতে গেছেন বলে একেবারে যা খুশি করব, আমি একেবারে হিরো হয়ে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। আমি সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকদের বলবো যে যারা ওই যে বিরাট পপুলেশন অঙ্কটা শিখিয়ে দিলাম, ওদের ওপর অত্যাচার করবেন না। অলরেডি খবর আসছে যে আপনারা খুব অ্যারোগ্যান্ট বিহেভিয়ার করছেন, এটা করবেন না। এবং এই মানুষগুলোর কথাটা শুনুন, সেটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে রিফ্লেক্ট করা, তাহলেই একটা বেটার গভর্নেন্স আমরা পেতে পারি।